আমি আর কান্না না করে থাকতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম। এবার আমার কান্না করা দেখে রাফিদ আমার ঘাড় থেকে মুখ তুলে আমাকে তার দিকে ঘুরালো। তারপর দুই হাতে আমার গালে আলতো করে স্পর্শ করে আমার মুখটা একটু উঁচু করে ধরে বলল, দিশা প্লিজ এভাবে কেঁদো না। দেখো আমি সত্যি সরি। আসলে আমি না বুঝে তোমার সাথে এত অন্যায় করেছি। জানো আজকে আমি তাকে আর কিছু বলতে না দিয়ে তার হাত দুটো আমার গাল থেকে সরিয়ে দৌড়িয়ে ছাদ থেকে নেমে আসলাম। তার সামনে বেশিক্ষণ থাকলে নিজেকে ধরে রাখতে পারবো না। চাই না আমার তার সরি। আচ্ছা, ওর হঠাৎ করে কি হলো? কান্না করছিল, আবার আমার কাছে ক্ষমা চাইছিল। যা খুশি হোক, আমি তার সাথে কোনো কথা বলতে চাই না, আর না কিছু শুনতে চাই হারামিটার মুখ থেকে। সে কি আমার কোনো কথা শুনেছিল? তবে আমি কেন শুনবো? রাতে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে চুল আঁচড়াচ্ছি ও আর চোখে আয়নায় রাফিদের দিকে তাকাচ্ছি। সেই কখন থেকে খাটের মধ্যে পায়ের উপর পা তুলে এক হাত কপালে সাইডে রেখে ভর দিয়ে আধাশো হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। ভাবসাবে এমন যেন আমি কোনো মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন। ব্যাপারটা খুবই অস্বস্তিকর, অন্তত আমার কাছে তো অবশ্যই। কেউ এভাবে তাকিয়ে থাকলে কি আর কিছু করা যায়? আজ হলোটা কি এর? সরি বলছে, আবার এইরকম রোমান্টিকভাবে তাকিয়ে আছে। তার উপর চুলের মধ্যে মনে হয় 10 বছরের জটলা সব একসাথে বেঁধেছে। ছাড়ার নামই নিচ্ছে না হতচ্ছাড়া। আমি যখন চিরুনি দিয়ে আমার চুলের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই কেউ পিছন থেকে এক টানে আমার হাত থেকে চিরুনিটা নিয়ে নিল। আমি চোখ মুখে বিরক্তির আভা নিয়ে ভ্রু কুঁচকে রাফিদের দিকে তাকিয়ে আছি। সে আমার এসব কোনো কিছুরই পাত্তা না দিয়ে মুচকে এসে আমার সামনে থেকে চুলগুলো ফিটে চড়িয়ে দিল। তারপর আস্তে আস্তে আমার চুলের জট ছাড়াতে লাগলো। আমি অবাকের ওপর অবাক, তার উপর অবাক হচ্ছি আজ। সেই অবাকের ওপর ভিত্তি করে আয়নার মধ্যে পড়া রাফিদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছি। প্রত্যেকটা মেয়েরই বিয়ের আগে তার স্বামীকে নিয়ে কিছু না কিছু আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন থাকে। আমারও ছিল। বিয়ের পর স্বামীর কাছ থেকে আর কিছু পাক আর না পাক, কিন্তু অতিরিক্ত কেয়ারটা সবাই আশা করে, যার ছিটে ফোটাও আমি রাফিদের কাছ থেকে পাইনি। যদি কিছু পেয়ে থাকি তা হলো কষ্ট, অবহেলা ও আমার প্রতি তার নিষ্ঠুর আচরণ। আমার এই সকল ভাবনা ছিদ্র করে রাফিদ আমার চুলে চিরুনি চালাতে চালাতে বলে উঠল, আমি জানি তুমি আমাকে নিয়েই ভাবছো। তা কি ভাবছো শুনি? নিশ্চয়ই আমার দেওয়া কষ্টের কথাগুলো মনে করছো, তাই না? আমি নীরবে তার কথাগুলো শুনছি শুধু। ওকে ফাইন, কথা বলবে না তো আমার সাথে? ঠিক আছে, বলো না। আমি জানি তোমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারপরও কিছু জিজ্ঞেস করছো না। তুমি যেদিন আমাকে নিজের মুখে জিজ্ঞেস করবে, আমিও সেই দিন তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিব। আর হ্যাঁ, কাল মা আসছে, আর উনি এখন থেকে এখানেই থাকবে আমাদের সাথে। কথাটা শুনে আমার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। আমি একটু নড়েচড়ে বসে একটু জোরেই বলে উঠলাম, সত্যি? বলার সাথে সাথে আমার মুখে আমি নিজেই 2 হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে ফেললাম। ইস, আমি বেশি খুশিতেই হুঁশ হারিয়ে ফেলেছি। আসলে আমার শাশুড়ি আম্মু খুব ভালো। যখনই আসে আমাকে এতগুলো ভালোবাসা দিয়ে যায়। আমি ওনাকে অনেকবার বলেওছি আমাদের সাথে এখানে থাকতে, কিন্তু উনি প্রতিবারই কোনো না কোনো বাহানা দিয়ে ব্যাপারটা এড়িয়ে যান। ছোট থেকে মায়ের আদর স্নেহ পাইনি আমি, তাই ওনার অল্প ভালোবাসাই আমার কাছে অনেক মনে হয়। আমার এই রকম বিহেভিয়ারে রাফিদ হালকা হাসে। তারপর আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার 2 হাত তার 2 হাতের মুঠোই নিয়ে বলে, সেই তো কথা বলেই ফেললে, তা পুরোপুরিভাবে বলো না। আমি আমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, আমিও আর সরি বলবো না। আমার সরি অতটাও সস্তা না, ওকে? যখন আমার সরির মূল্য দেবে তখনই বলবো। খামোখা ওই টিভি সিরিয়ালের মতো ওসব ফালতু সরি টরি বলে বইয়ের পিছে ঘুরঘুর করার মতো ছেলে আমি নয়। এইসব করে আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না। আফটার অল আমি আমার জায়গায় ঠিক হয়েছিলাম। বাকিটা ইজ ইউর উইশ। তুমি তো আমার কথাই শুনতে চাইছো না, তবে এটা ভেবো না আমি তোমাকে আর টর্চার করব না। করব, তবে অন্যরকম ভাবে। আমি তার দিকে চোখ দুটো রসগোল্লার মতন করে তার দিকে তাকিয়ে আছি। কি বজ্জাত রে বাবা! মা গো মা, ভাবা যায় এ তো পুরো ক্রিকেটের থেকে ফার্স্ট রং পাল্টাচ্ছে। বলে কি এই লোক আমাকে সরি বলাটা ফালতু?
এতগুলো অন্যায় করার পরও তার এখনো এসব ফালতু মনে হয়। আই হ্যাভ এ বিগ কনফিউশন, এর মাথায় চলছেটা কি? ধ্যাত ঘোড়ার ডিম, কেন যে এই সময় পুরো কথা না শুনে ড্যাংড্যাঙিয়ে চলে আসলাম। যা, এখন তো জিজ্ঞাসাও করতে পারবো না, কথা যে বলি না। বা দিশা বা, এগুলো তোর কাম কাজ? তোর মুখ বন্ধ রাখবি বলে কানও কি বন্ধ রাখার প্রতিজ্ঞা করেছিলি? সে আবারও বলল, কি হলো, কি ভাবছো এত? বাই দ্য ওয়ে, তুমি সারা রাত ভাবো, আমি চাই। খুব ঘুম পাইছে, আজ অনেক দিন পর একটা শান্তির ঘুম দেব। টাটা। বলেই বেডে গিয়ে ধপাস করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তার সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, নিজেকে কেমন যেন বেক্কল বেক্কল লাগছে আমার। এ আবার আজকে ড্রিঙ্ক করে আসেনি তো? কই, আমি তো কোনো বাজে গন্ধ পেলাম না। গর্বর তো কিছু একটা আছে, না চেক করতে হবে ভেবেই আমি তার কাছে চলে গেলাম। যা বাবা, এই তো দেখে ট্রেনের থেকে ফার্স্ট ঘুমাই। আল্লাহ, তুমি এই লোকের চোখ থেকে কিছু ঘুম আমাকেও ধার দিও, আমিন। আমি ওর চোখের সামনে অনেকবার হাত নাড়াচাড়া করলাম। না, এই ব্যাটার ঘুম জমে পুরো ক্ষীর। তারপর দুই হাতে বেডে ভর দিয়ে আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। না, কোনো উল্টোপাল্টা কিছু খেয়েছে বলে তো মনে হয় না। তার মানে ব্যাটা খাটাস মার্কাটা পুরো হুঁশেই আছে। আহা, ব্যাটা সরি বলার কি ছিরি গো, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। হ্যাঁ, আমি যেই উঠতে যাব অমনি আমার হাতের মধ্যে কেউ আচমকা টান মারল। আমিও টাল সামলাতে না পেরে তার উপরে পড়ে যাই। ও মা, এই তো দেখি পুরোই সজাগ। তাহলে ব্যাটা এতক্ষণ ঢং করছিল। সে আমার হাত দুটো শক্ত করে ধরে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি তার থেকে ছোটার চেষ্টা করেও পারছি না। আমি রাগে চোখে তার দিকে তাকাতেই সে বলল, ইস, আমার বউটা কত রোমান্টিক গো, ঘুমের মাঝেও স্বামীকে আদর করে। কি সৌভাগ্য আমার, এমন বউ যেন বাংলার প্রতি ঘরে ঘরে হয়। শখ কত খচ্চরের, আমি রোমান্স করব তাও এই হাতিমার্কা গন্ডারের সাথে? জাস্ট ইম্পসিবল। আসছে ফকিরের আবার তল বিছানা, শালা লুচ্চা ইতর বদমাইশ। সে এবার আমার মাথাটা তার বুকের সাথে লাগিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি যেন পুরো ফ্রিজড হয়ে গেছি। আমার বুকের ভিতরে কেউ যেন তাকডুম তাকডুম করে ঢুল পিটাচ্ছে, নাড়াচাড়া করার শক্তিটাও পাচ্ছি না। আমিও অন্য সবার মতন করে চাইতাম আমার স্বামীও আমাকে এইভাবে জোর করে তার বুকে নিয়ে ঘুমাক। তবে কেন এমন হলো আমার সাথে? আজ কিছু না করেও অপরাধীর খাতায় আমার নাম। কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইতে লাগলো, যার ফলে রাফিদের বুকে জড়িয়ে থাকা টি শার্টের কাপড়টুকু ভিজে যাচ্ছে। সে হয়তো বুঝতে পারছে আমি কান্না করছি, তাই সে তার বুক থেকে আমাকে কিছুটা আলগা করে আমার মুখের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে দিশা, কাঁদছো কেন? আমি কি আবারও তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? কিন্তু এখন তো আমি কিছুই করিনি, তাহলে কাঁদছো কেন? দিশা প্লিজ। আমি তার কথার মাঝে খুব শক্ত করে দু হাতে তাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলাম। সেও আমাকে জড়িয়ে ধরে এক হাতে আমার চুলে বিলি কাটতে কাটতে বলল, আমি বুঝতে পারছি দিশা, তুমি কেন কান্না করছো। তোমার যতক্ষণ খুশি আমার বুকে কাঁদতে পারো, হয়তো তোমার ভালো লাগবে ও মনটাও একটু হালকা হবে। আমি পুরোটাই তোমার, আর তুমি শুধুমাত্র এই রাফিদেরই, আর কারো না। আমার এতক্ষণে হুঁশ হলো আমি তাকে জড়িয়ে ধরেছি, তাই আমি চট করে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ি। দরকার নেই আমার তার কোনো সহানুভূতির, সে এখনো হয়তো আমার দিকে তাকিয়ে আছে। থাকুক না, মানা করেছে কে? পরের দিন দুপুরে আমাকে পরম যত্নে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে আমার শাশুমা খাইয়ে দিচ্ছে। উনি আজ সকালে এসেছেন, আর আজ রান্না আম্মাই করেছেন। আমি ওনাকে টুকটাক হেল্প করেছি। আমি তো বাচ্চাদের মতো সোফার উপর আসম করে বসে খাচ্ছি আর টিভির মধ্যে ডুবে আছি। আর রাফিদ সেই কখন থেকে সামনের সোফায় বসে ভ্যাবলাকান্তের মতন গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার দিকে না তাকিয়েও বেশ ভালোই বুঝতে পারছি ও আমাকেই দেখছে। যদিও মাঝে দুই একবার আর চোখে তাকিয়েছিলাম, সে আজও অফিস যায়নি, হয়তো আম্মা এসেছে বলে। আমি বুঝি না এর সমস্যা কি,
এখন কি শান্তিতে একটু খেতেও পারবো না এর জ্বালায়। এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। যত সব ছোচা বিড়াল কোথাকার, এমন করে তাকিয়ে আছে যেন বাপের জন্মে খাইনি। ইচ্ছে তো করছে ঘরের সব খাবারের মুখের ভিতর পুরে দিই, তাও যদি আমার খাবারের প্রতি নজর না দেয়। এরই মধ্যে আমার শাশুড়ি বলল, কি রে, সে কখন থেকে কোন ধ্যানে আছিস? মুখের সামনে খাবার ধরে আছিস কেন? খবর নেই তোর? ওনার কথায় আমি আবার চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরি। আমি কিছু বলবো তার আগেই রাফিদ বলে, আরে মা, বোঝো না কেন? তোমার পুত্রবধূ এখন তোমার সোনার টুকরো পুত্রের ভাবনায় মশগুল। বেচারি কি করবে বলো তো? আমি তো সারাদিন ওকে তেমন টাইমই দিতে পারি না, তাই আমাকে ভেবেই ও সময় কাটায়। ছি ছি, এর কি একটুও লজ্জা শরম নেই? কার সামনে কি বলতে হয় এটাও জানে না। যদি লজ্জা শরমের ওষুধ পাওয়া যেত, তাহলে এই মুহূর্তে যেখান থেকে পারতাম এই বেশরমটাকে এনে খাওয়াতাম। আমার শাশুড়িও কিছু কম চায় না। ছেলের কথায় উনিও ভেটকি মাছের মতন শব্দ করে হাসছেন। কি একটা পরিস্থিতি! এবার আমার ভীষণ লজ্জা লাগছে। ইচ্ছা করছে এক্ষুনি এখান থেকে দৌড়ে পালাই, কিন্তু আহা, কি সোনায় সোহাগা কপাল আমার, এটাও এখন করা সম্ভব না। এখন খাওয়া ছেড়ে এভাবে দৌড়িয়ে পালালে লোকে আমাকে পাগল ছাড়া কিছুই বলবে না। রাফিদের সব কিছুতেই আমি কেমন যেন একটা রহস্য রহস্য টাইপ গন্ধ পাচ্ছি। আমার সাথে তার এত ভালো ব্যবহার, সরি বলা, আমার কেয়ার করা, আবার আম্মাকে এখানে আনা, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কিছু একটা তো তার মাথায় চলছে, কিন্তু কি? রাফিদ একটু বাইরে গিয়েছে। আমি রুমের মধ্যে বেডে আতশো হয়ে যখন এসব ভাবছিলাম, তখনই কেউ দরজায় নক করে। তাকিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা। আমি তাড়াতাড়ি করে উঠে বসে মুচকি এসে ওনাকে বললাম, আরে আম্মা, আপনি আসুন না, নক করে আসার কি আছে? এই বাড়িটা যেমন আপনার, এ বাড়ির প্রতিটা রুমও আপনার। উনি আমার কথায় হালকা এসে ভিতরে ঢুকলেন, তারপর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি রাফিদ এতদিন তোকে ভুল বুঝেছে। তাকে কতবার বলেছি আমি তোর মতো একটা মিষ্টি মেয়ে কখনো এই কাজ করতেই পারিস না, কিন্তু সে তো সে। তবে গতকাল যখন আমাকে রাফিদ ফোনে বলল তোকে নিয়ে তার সকল ধারণা ভুল, তখন এত ভালো লেগেছিল যে তোকে বলে বোঝাতে পারবো না। যাক এসব কথা, বিয়ের পর তো তোকে কিছুই দিতে পারিনি, তাই আমার পক্ষ থেকে তোদের জন্য ছোট্ট একটা উপহার। বলেই উনি আমার দিকে একটা গয়নার বাক্স এগিয়ে দিলেন। আমি বললাম, এটার কোনো প্রয়োজন ছিল না আম্মা, তাও অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আমাকে ভালোবাসা দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। উনি এবার আমার হাতে হাত ধরে বললেন, আমার একটা কথা রাখবি মা? আপনি যা বলবেন তা আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো। তোর সাধ্যের মধ্যে? উনি আমার দিকে একটা খাম এগিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটাতে কি আছে আম্মা? তোর আর রাফিতের জন্য জাপানে হানিমুন যাওয়ার টিকিট। আমি করিনি, রাফিতই করেছে। কিন্তু ও তোকে বললে নাকি তুই রাজি হবি না, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। তোরা তো বিয়ের পর কোথাও যাসনি, তাই প্লিজ তুই মানা করিস না। আমি ওনার অনুরোধটা আর ফেলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। রাতে রাফিদ ও আমার জন্য প্রয়োজনের সব কাপড় চোপড় ভাঁজ করে লাগেজে রাখছি। রাফিদ সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে। কালই আমাদের ফ্লাইট। আমা আজই এলো আর কালই আমরা চলে যাচ্ছি, ব্যাপারটা আমার কাছে একদম ভালো লাগছে না। ভেবেছিলাম ওনার সাথে একটু সময় কাটাবো, কিন্তু সেটাও খাটাসের জন্য আমার কপালে জুটলো না। তাই খানিকটা মন খারাপ আমার। কয়দিনের জন্য যাচ্ছি তাও আমি জানি না। আজকের রাতটা তার সাথে কথা না বলেই কেটে গেল। রাফিদ খাটের ওপাশে আর আমি এপাশে। সেও আমার সাথে আর কথা বলার কোনো ট্রাই করেনি। পরের দিন সকালে আমার শাশুড়ি আমার কাছ থেকে বিদায় নিয়ে আমিও রাফিদ বেরিয়ে পড়লাম জাপানের উদ্দেশ্যে। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না ঠিক কি হচ্ছে আমার সাথে। গাড়ি তার আপন গতিতে চলেছে। রাফিদ এক মানে ড্রাইভ করছে ও আমি হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে প্রকৃতি অনুভব করছি। অনেকক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম এয়ারপোর্ট এসে পড়েছে। কিন্তু এ কি, রাফিদ এয়ারপোর্টে গাড়ি থামালো না। আমাদের তো এয়ারপোর্টে নামার কথা, তাহলে গাড়ি থামালো না কেন? আমি চুপ করে থাকতে পারলাম না। আমি উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞাসা করেই ফেললাম, এ কি রাফিদ, আমাদের তো এয়ারপোর্টে নামার কথা, তাহলে আপনি গাড়ি থামালেন না কেন? কোথায় যাচ্ছি আমরা?
না, সে কিছুই বলছে না। আমার কথা শুনে সে শুধু একটা বাঁকা হাসি দেওয়া ছাড়া আর কোনো রিয়াকশন দিল না। কি করতে চাইছে সে? তবে গন্ডগোল একটা আছেই। আমি চেঁচিয়ে তাকে বললাম, রাফিদ গাড়ি থামান, আমি কোথাও যাব না আপনার সাথে। থামান বলছি। এবার সে ড্রাইভ করতে করতে বলল, ওহো দিশা শোনা, তুমি তো দেখছি বড্ড বেশি কথা বলো। আসল টুইস্টই তো এখনো বাকি। সো ওয়েট না। আর এখানে নেমেই বা তুমি যাবে কোথায়? কাকে চেনো তুমি এখানে শুনি? তাই চুপচাপ বসে থাকো। কিপ সাইলেন্ট, ওকে? তার কথা শুনে আমি থপাস করে আমার সিটে হেলান দিয়ে বসে পড়লাম। তার মানে আবার আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি আগেই কিছুটা আন্দাজ করেছিলাম তার এইরকম ভালো মানুষের পিছনে কিছু তো লুকিয়ে আছে। এবার শিওর হলাম। তাহলে গতকাল থেকে যা যা করলো ওসবের মানে কি ছিল, আর কেনই বা করলো? উফ, আমি জাস্ট আর ভাবতে পারছি না। চোখ দিয়ে আমার 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আবারও বলল, নিজের ব্রেনের উপর এত জোর দেওয়ার দরকার নেই। একটু পর সব বুঝতে পারবে। তাছাড়া আজ তোমার ব্রেনের উপর খুব ধকল যাবে। সো এখন বেচারাকে একটু রেস্ট করতে দাও শোনা। মুখে তার আবারও সেই বিখ্যাত বাঁকা হাসি, যার পিছনে লুকিয়ে আছে হাজারো রহস্যকেরা জাল। আবারও কি ভয়ঙ্কর কিছু ঘটবে আমার সাথে? ভাবতে আমার আত্মারাম কেঁপে কেঁপে উঠছে। এসব ভাবতে ভাবতে গাড়ি চলাকালীন বাইরে রাস্তার ধারে লাগানো একটা বোর্ডের উপর নজর পড়লো আমার, যেখানে বড় বড় করে লেখা ওয়েলকাম টু ফেনী। তার মানে এই মাত্র ফেনীতে প্রবেশ করলাম, কিন্তু দেশে এত জায়গা থাকতে এখানে কেন? হোয়াই? আর জাপান যখন যাবেই না, তো এইভাবে মিথ্যা বলে আনলো কেন? রাফিদ কি করতে চাইছে আমার সাথে? না, আমার মাথা কাজ করছে না। প্লিজ রাফিদ, আমি এই জঘন্য কাজটা করতে পারবো না। আমার দ্বারা এটা পসিবল না। প্লিজ বোঝার চেষ্টা করুন। রাফিদ বলল, তোমাকেই করতে হবে শোনা। ইউ হ্যাভ নো অ্যানাদার অপশন। সো হারি আপ। 2 হাত এক করে গান দিয়ে সামনের দিকে তাক করে দাঁড়িয়ে আছি আমি। নিজের থেকে নয়, রাফিদ জোর করে ধরিয়ে দিয়েছে। আর আমার সামনে চেয়ারের এক লোককে মুখ কালো কাপড় পরিহিত অবস্থায় চেয়ারে বেঁধে রাখা হয়েছে। লোকটার মুখটাও হয়তো বাঁধা। গঙ্গানোর শব্দ পাচ্ছি। হয়তো কিছু বলতে চাচ্ছে আর ক্রমাগত ছোটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাফিদ একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে হাতে একটা পাজেল নিয়ে ওটাকে মেলানোর ট্রাই করছে। ও সেদিকে তাকিয়ে আমাকে শান্ত গলায় অনেকবার ট্রিগার প্রেস করার জন্য বলছে, কিন্তু আমি এটা কিছুতেই করতে পারবো না। যে মেয়ের ব্লাড দেখলে মাথা থেকে পা অব্দি পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে, সে আর যাই হোক মার্ডার করতে পারবে না। আমি কিভাবে একটা মানুষের প্রাণ নিতে পারি? লোকটাকে তো আমি চিনি না পর্যন্ত, তাহলে এভাবে কেন মারবো আমি তাকে? আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। 2 হাতে গান ধরে রাখায় হাত দুটো কাঁপছে। সে আবারও আমার দিকে না তাকিয়ে পাজলটা নিয়ে খেলতে খেলতে বলল, ওহ কামন দিশা, কি শুরু করলে বলো তো? জাস্ট একটা টিগারই তো প্রেস করবে নাকি? খামোখা আমার টাইম ওয়েস্ট করছো তুমি। শুট করো। তার কথা শুনে মনে হচ্ছে সে আমাকে মানুষ খুন করতে নেই, কোনো পেঁয়াজ রসুন কাটতে বলছে। আমি তাকে অনুনয়ের সুরে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ রাফিদ, আপনি দরকার হলে আমাকে মেরে ফেলুন, তাও আমি কারোর খুন করতে পারবো না। সে এবার চোখে মুখে বিরক্তি ও রাগের ছাপ নিয়ে আমার দিকে চোখ তুলে তাকালো। তারপর হাতের পাজলটা পাশে একটা টেবিলে এমনভাবে রাখলো, যার শব্দে ও ভয়ে আমি কেঁপে উঠলাম। রাফিদ আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, উফ দিশা, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওয়েট, আমি তোমাকে হেল্প করছি। লুক অ্যাট মি। আমার চোখের দিকে তাকাও। আমি আমার ঘাটটা পেছনে ঘুরিয়ে তার দিকে তাকানোর সাথে সাথে সে পিছন থেকে আমার ঠোঁটে ঠোঁট দুটো মিলিয়ে দিল। আকস্মিক ঘটনায় আমি আমার চোখ জোড়া বন্ধ করে ফেলি। আমার হাত দুটো এখনো গানটার সামনের দিকে তাক করে আছে। একটু পরে খেয়াল করলাম কিস করা অবস্থায় তার এক হাত আমার কাঁধে ছাড়িয়ে আস্তে আস্তে আমার হাতের মধ্যে বিচরণ করছে। সে আমার হাতের উপর হাত রেখে ট্রিগারে আমার আঙুলের উপর তার এক আঙুল রাখলো। তার উদ্দেশ্যে কি তা বুঝতে পেরে আমি চট করে আমার চোখ দুটো খুলে ফেলি। যেই না তার থেকে নিজেকে ছাড়াতে যাব, সে এক হাতে আমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। আমার মুখ দিয়ে শুধু
শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। আমি চোখে তাকে ইশারা করছি, ও মাথা নাড়ানোর চেষ্টা করে চলেছি, যার অর্থ হলো রাফিদ শ্যুট করবেন না, কিন্তু আমার চেষ্টা ফল জিরো। তখনই খুব জোরে একটা শব্দ হলো, হ্যাঁ, গুলির শব্দ। শ্যুট করার সাথে সাথে রাফিদ আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি ধপাস করে মাটিতে বসে পড়ি। আমার জন্য কারোর প্রাণ চলে গেল, ভাবতেই ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে। রাফিদ আমার সামনে হাঁটু গড়ায় বসে আমার গালে তার দুহাত রেখে বলল, ও মা, এ কি তুমি কাঁদছো? সো স্যাড। কেঁদো না শোনা আমার। আচ্ছা, তুমি যাকে মারলে তাকে একবার দেখবে না? চলো তোমাকে দেখাই, কাম। বলে সে আমার এক হাত ধরে উঠিয়ে আমাকে টেনে লোকটার সামনে নিয়ে গেল। আমি যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। সেই লোকটার মুখ থেকে কাপড়টা সরালো। লোকটাকে দেখার পর আমি আঁতকে উঠলাম। আরে, এ তো ওই ছেলেটা যাকে আমি তাহিয়ার সাথে লাস্ট টাইম দেখেছিলাম। চেহারাটা হালকা মনে ছিল আমার, এখন দেখার পর পুরোপুরি খেয়াল হলো। আমি লোকটার রক্তাক্ত শরীরটা দেখে চিৎকার করে কেঁদে দিলাম। ও রাফিদকে চাপটে ধরে বলে উঠলাম, প্লিজ রাফিদ, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এই দৃশ্য আর দেখতে পারবো না, প্লিজ নিয়ে চলুন। কি অদ্ভুত, যার জন্য আমার এই অবস্থা তার কাছেই আমি সাহায্যের কথা বলছি। ব্যাপারটা সত্যিই হাস্যকর। একটা রুমের বেডে বসে আছি, রাফিদ তখন আমাকে এখানে এনে রেখে যায়। আমাদের লাগেজগুলো আগের থেকেই এখানে ছিল, কে রেখে গেছে জানি না। ওখান থেকে কাপড় নিয়ে ফ্রেশ হলাম মাত্র, সে কোথায় গেছে জানি না। এসব ভাবতে ভাবতে বেলকনিতে চলে গেলাম। বেলকনিটা পুরোই খোলা, কোনো গ্রিল নেই, একটা মিনি ছাদও বলা যায়, বেশ বড় সড়ো। রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে 4 ঘন্টা আগের কথা ভাবতে লাগলাম। 4 ঘন্টা আগে গাড়িতে চোখ বন্ধ করে বসে আছি, তখনই গাড়ি বেক করার চোখ খুলে দেখি গাড়িটা একটা বাড়ির সামনে এসে থেমেছে। চারপাশ দেখে লাগছে এটা কোনো গ্রাম, আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। ভালো করে খেয়াল করলে হয়তো দূরে কয়েকটা টিনের কিংবা মাটির ঘর পাওয়া যাবে। রাফিদ গাড়ি থেকে নেমে দরজা খুলে আমাকে বলল, নামো। আমিও কিছু না বলে নেমে যাই। আমরা যে বাড়িটার সামনে আছি ওটা 2 তলা একটা বাড়ি, কম জায়গা নিয়ে তৈরি হলেও বাড়িটা খুব সুন্দর। এই সৌন্দর্য আরো 1000 গুণ বেশি বাড়িয়ে তুলেছে আশেপাশে লাগানো ফল ও ফুলের গাছগুলো। মনে হয় কেউ দেখাশোনা করে। বাড়ির সীমানাটুকু বাঁশের ছালি দিয়ে বেড়া দেওয়া, গেটটাও টিনের তৈরি। গ্রামের এরকম বাড়িকে বাগান বাড়িও বলা হয়। আমি যখন চারপাশ দেখতে ব্যস্ত, তখন রাফিদ আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে একটা রুমে এনে হাত ধরে সামনের দিকে ধাক্কা দিল। আমি পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিই। এটা মনে হয় স্টোর রুম। আমি বললাম, এখানে কেন এনেছেন আমাকে? জাপানের কথা বলে এখানে এনে কি বোঝাতে চাইছেন আপনি? সেটা তো এক্ষুনি বোঝা যাবে। কথাটা বলে সে আমার হাতে একটা গান ধরিয়ে বাঁকা হেসে বলল, পিছনে তাকাও। আমি পিছনে তাকাতেই পুরো থমকে গেলাম। কাউকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এসব কি রাফিদ? কে এটা? আর এভাবে বেঁধে রেখেছেন কেন লোকটাকে? সে যেই হোক, তোমাকে এখন তোমার হাতের গানটা দিয়ে একে শুট করতে হবে। আমি চিৎকার করে বললাম, ইম্পসিবল, আমি কাউকে মারতে পারবো না। সে আমার ধরে গানটার সামনের দিকে তাক করে দিয়ে বলল, না করলে তোমার কপালে আজ কি আছে তা তুমি নিজেও জানো না। বলে সে গিয়ে কিছু দূরে থাকা একটা চেয়ারে বসে পড়ল, আর আমি এদিকে কান্না করে দিলাম। এখন সত্যি বলতে লোকটার চেহারা দেখার পর তার মৃত্যুর জন্য তেমন আফসোস হচ্ছে না, তবে মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, রাফিদ তো এটা ঢাকা থেকেও করতে পারত, তাহলে এখানে এলো কেন? সবকিছুই এখন আমার কাছে ধোঁয়াশা। এইসবের প্রশ্নে একমাত্র উত্তর রাফিদ। তাকে বোঝা ওঠা সত্যি খুব দুষ্কর। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেললাম। চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছে, বাতাসে হালকা হালকা মিষ্টি গন্ধ, চারিদিকে নানা রকমের গাছপালা। এমন পরিবেশে মনটাও একটু ভালো লাগছে। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম এক সৌন্দর্য লুকিয়ে থাকে। হঠাৎ কারোর ডাকে আমার ধ্যান ভাঙে। তাকিয়ে দেখি একটা অল্প বয়সী মেয়ে, বয়স আর কত হবে, 20 কি 22 বছর। সে বলল, আফা, আপনার খাবারটা দিয়া গেলাম। ভাইজান কইছিল রুমে দিয়া যাইতে, খাইয়া লইয়েন। বুঝলাম সে রাফিদের কথা বলছে।
আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ভাইজান কোথায়? হেঁটে মনে হয় খালের তৈরি গেছে, যখন এখানে আহে ওইখানে যাইয়া বইয়া থাকে। ও, তোমার নাম কি? তুমি কি এই বাড়িতে থাকো? যে না, আমার বাড়ি এখান থেকে একটু দূরে। আমার নাম সাদিয়া, আমার আব্বা এ বাড়ি দেখাশোনা করে। ও, তা খালটা কোন দিকে? এখান থেকে বাইর হইয়া বাম দিকে 5 মিনিট হাঁটলেই খালটা। আপনি যাইবেন? আমি লইয়া যাবো? না থাক, দরকার পড়লে নিজেই খুঁজে নেব। এখন তুমি আসতে পারো। যে আফা। মেয়েটা চলে গেল। দেখলাম টেবিলের উপর খাবার রাখা, কিন্তু আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই। এত কিছু হওয়ার পর কি আর গলা দিয়ে খাবার নামে? ঘড়িতে বিকেল 4টা। না, আর ভালো লাগছে না এভাবে বসে থাকতে। রাফিদেরও কোনো খবর নেই, তাই এবার ঘর থেকে বের হলাম। এতক্ষণে বাড়ির ভিতরটা খেয়াল করলাম। বিভিন্ন রকমের পেন্টিং ও দামি শো পিস দিয়ে চারপাশটা সুসজ্জিত। বেশ যত্ন করে সাজানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নেই। বাড়ির সীমানা পেরিয়ে বাম দিকে হাঁটা ধরলাম, যেদিকে মেয়েটা লেকের কথাটা বলেছিল। চারপাশে গাছপালা, খুব দূরে দূরে একটা বাড়ি রয়েছে, তবে একটা সরু কাঁচা মাটির রাস্তা রয়েছে বাম দিকে। মনে হয় এটাই লেকের রাস্তা। 10 মিনিট হাঁটার পর লেকটা পেয়েও গেলাম। এদিকটা এসে অনেকটা জায়গা জুড়ে শুধু ঘাস ছাড়া আর কিছুই নেই। মাঠের মতোই বলা যায়। তার কিছু দূরেই লেকটা। লেকটা অনেক বড়। লেকের ধারে যেতেই একটা ছোট্ট কাঠের তৈরি সাঁকো দেখতে পেলাম। লোকে এটাকে কি বলে জানি না, তবে আমার কাছে সাঁকোই মনে হয়, যেটা লেকের কিছু দূর পর্যন্ত সীমাবদ্ধ। হয়তো 4.5 ফুট চওড়া ও 12 ফুট লম্বা হবে। সেখানে রাফিদ একদম কোনায় পা ঝুলিয়ে বসিয়ে পানিতে তাকিয়ে এক মনে কি যেন ছুঁড়ে চলেছে। হাতে কিসের একটা প্যাকেট। আমি সেখানে গিয়ে তার পিছনে দাঁড়াতে সে আমার দিকে না তাকিয়ে বলল, এখানে এসে বসো। তাজ্জব ব্যাপার, সে কিভাবে বুঝলো আমি এসেছি? সে তো একবারও আমার দিকে তাকায়নি, তাহলে কিভাবে? আমি আর কিছু না ভেবে রাফিদের পাশে গিয়ে বসলাম। এবার দেখি সে মাছকে খাবার দিচ্ছে। বাহ, কি সুন্দর! আমার খাওয়ার কোনো খবর না নিয়ে উনি এখানে মাছকে খাওয়াচ্ছেন। কি পোড়া কপাল আমার! দুজনের নজরে পানির দিকে। মাছগুলো কি সুন্দর করে খাচ্ছে। শুধু বাতাসের শস্য শব্দ ও পানির শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই এখানে। আশেপাশে দূর দূর অব্দি গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমার আজকে তাকে অনেক কিছু বলার আছে ও জানারও আছে। আমি তাকে বললাম, আজ কিছু জিজ্ঞাসা করব, উত্তর দেবেন? সে আমার কথায় জবাব না দিয়ে বলল, খেয়েছ? আমিও তার কথায় জবাব না দিয়ে বললাম, আপনি কি জানেন তারিয়ের সাথে যা যা হয়েছে তার কোনো কিছুর জন্যই আমি দায়ী না? হ্যাঁ জানি। তার এই জানি কথাটা আমি চমকে উঠলাম। জানে মানে কি? আর যদি সব জেনেই থাকে তাহলে আমার সাথে এসব কেন করছে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, জানেন মানে? আমার কথা সে মুচকি হাসলো। তারপর বলল, আমি সবকিছু 2 দিন আগে থেকেই জানি। যা বলার ক্লিয়ারলি ভাবে বলুন। সাদমানকে ধরার জন্য আমি অনেক আগেই লোক লাগিয়েছিলাম, কিন্তু তাকে ধরতে পারছিলাম না। 2 দিন আগে আমার লোকেরা ওর খোঁজ পায়, তখন তাদেরকে দিয়ে সাদমানকে আমি ধরি। ওকে তোমার ছবি দেখানোর পর জানতে পারি ও তোমাকে চেনে না। এটাও বলে ওই দিন তাহিয়া তোমার ফোন দিয়ে তাকে কল করেছিল। তোমার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। কথাটা শোনার পর নিজের প্রতি খুব রাগ ও ঘৃণা জন্মেছিল। তাকে আমি তখন বেধুরভাবে পেটাই। তারপর 2 দিন না খাইয়ে রেখে অনেক টর্চার করাই আমার লোকদেরকে দিয়ে। এমনকি প্যান্টের ভেতর বিষাক্ত পোকাও ঢুকিয়ে দিয়েছিলাম। তাও মনে শান্তি পাচ্ছিলাম না আমি। এখন তুমি হয়তো ভাবছো আমার তোমাকে ওই দিন সরি বলাটার নাটক ছিল, কিন্তু আমি আর যাই করি না কেন কোনো অভিনয়টা করতে পারি না। হ্যাঁ, আমার তোমাকে কেয়ার করার পেছনে রহস্য ছিল, তবে মিথ্যে ছিল না। আমি এখানে এসে যা করেছি তা ঢাকাতেই করতে পারতাম, কিন্তু মা ফোন করে বলল উনি নাকি আমাদের ওখানে পার্মানেন্টলি ভাবে থাকতে আসছেন। আমি এবার আর তাকে ঠেকাতে পারিনি। আমি তোমার উপর যে এত টর্চার করেছি সে বিষয়ে উনি কিছু জানেন না। অবশ্য কিছুটা জানেন, না জেনে বুঝে তোমার সাথে এত কিছু করেছি জানলে উনি খুব কষ্ট পাবেন। তাই
তুমি যেন ওনাকে বেশি কিছু বলার সুযোগটা না পাও, সেজন্য মিথ্যা বলে এখানে আসা। আমি আবারও জিজ্ঞাসা করলাম, আর মার্ডার যে আমাকে দিয়ে করালেন ওইটা? সে আবারও একটা মুচকি হাসি দিল, তারপর বলল, আমার বোন তো একজন মেয়ে, আর তুমিও। তার সাথে যে অন্যায়টা হয়েছে তা অন্য অনেক মেয়ের সাথেই হয়েছে। যার নাটের গোড়া ছিল ওই সাদমান, মানে তাহিয়ার বয়ফ্রেন্ড। তাই আমি চেয়েছিলাম ওর মৃত্যুটাও একটা মেয়ের হাতেই হোক। ওর জন্য আমিও তোমাকে অনেক ভুল বুঝেছি। জানি অন্যায় আমিও করেছি, দোষ আমারও আছে। আমার সবকিছু যাচাই করার উচিত ছিল, কিন্তু কি বলতো, নিজের একমাত্র বোনের মৃত্যুতে আমি এতটাই শোকাহত ছিলাম যে কিছু না বুঝেই হিংস্র পশুর মতো আচরণ করেছি তোমার সাথে। এই কয়দিন সাদমানকে ঢাকায় রাখা হয়েছিল, গত পরশু এখানে ট্রান্সফার করি। আর তোমাকে যদি তখন ভালোভাবে বলতাম, তুমি কখনোই ওকে মারার জন্য রাজি হতে না। তাই তখন তোমার সাথে ওই রকম বিহেভ করেছিলাম যাতে তুমি ওকে মারো, কিন্তু অর্ধেক কাজটা সেই আমাকেই করতে হলো। আমি জানি তোমাকে এখন সরি বলাটা খুবই নগণ্য, তাই আমি তোমার কাছে থেকে ক্ষমা চাইব না। সে মুখ আমার নেই। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো, শুধু একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে খুব ভালোবাসি আমি। জানি না তুমি কি বলবে, তবে তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। কথাগুলো বলতে বলতে যে তার গলাটা ধরে আসছিল তা বেশ বুঝতে পারছি। সে এতক্ষণে একবার আমার দিকে তাকায়নি, তাকাবে কি করে? সে মুখ যে তার নেই। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি কি বা বলবো? একটা মানুষের আমার সাথে এত কিছু করলো, তাও আমি তাকে ঘৃণা করতে পারছি না, এটা বলবো? তবে এত কিছুর পরও তাকে এত সহজে আর ছেড়ে দেওয়া যায় না। শাস্তি তো তাকে কিছুটা হলেও পেতে হবে, কিন্তু আমার সাথে এত অন্যায় করার পরও কি তার সাথে সংসার করা যায়? বাড়ির পাশের বাগানে একটা বাঁশের তৈরি বেঞ্চে দু হাতে ভর দিয়ে আনমনে বসে আছি। এমন সময় কোথা থেকে ঝড়ের গতিতে কেউ পাশে এসে বসলো। ঘাড় ঘুরিয়ে দেখি রাফিদ। একবার তার দিকে তাকিয়ে আবার পূর্বের ন্যায় আমার থেকে কিছু দূরের সামনে থাকা গোলাপ গাছটার দিকে এক মনে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নীরবতা ভেদ করে রাফিদ বলল, আমি তোমার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছি, তাই না? তার কথায় আমি সামনের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, দেখুন বাগানের ফুলগুলো কত সুন্দর না, খুব ভালো সুবাসও ছড়াচ্ছে। কিন্তু এখন যদি খুব জোরে একটা ঝড় আসে তাহলে ফুলগুলো ঠিকই ঝরে যাবে। তারপর আপনি কি পারবেন ওগুলোকে আবার পূর্বের নেই সাজাতে? সে কিছুই বলছে না, হয়তো আমার কথা অর্থ সে বুঝতে পেরেছে। কিছু সময় চুপ থেকে রাফিদ বলল, আমাকে আরেকটা সুযোগ দিলে খুব বেশি ভুল হয়ে যাবে কি দিশা? একটা কথা কি জানেন রাফিদ, আমরা মেয়েরাও রক্ত মাংস করা মানুষ, তাই আঘাত করলে ব্যথা আমরাও পাই। আমাদের কষ্ট আছে, মন আছে। জানেন, কাউকে একবার ভালোবাসে তাকে ঘৃণা করাটা খুব খুব কঠিন। কিছু সময় চুপ থেকে, আপনি তখন বলেছিলেন না আমি যা শাস্তি দেব মেনে নেবেন, তা পারবেন সেটা করতে? সে নিচু সুরে বলল, আমি তোমার অপরাধী, তাই এতে আমি তোমাকে কোনো বাধা দিব না। তুমি যা খুশি শাস্তি দিতে পারো আমাকে, যদি মেরেও ফেলো তাও কিছু বলবো না। কি যে বলেন না, আপনাকে মারার সাধ্য কি আমার আছে? যাই হোক, কথাটা মনে রাখবেন। তাহলে আমাকে ছেড়ে যাবে না তো? সেটা করার হলে কবেই চলে যেতাম, তারপরে একবার ভেবে দেখব। পরের দিন সকালে আমি রুমের সোফায় আসাম করে বসে রাফিদের ফোনে টেম্পল রান গেম খেলছি। আমাকে তো ও ফোন দেয়নি, তাই এবার ওরটাই এখন থেকে আমার। রাফিদ আমার পাশে আমার জন্য চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা আমাকে নিয়ে রোজ করাতো। সে জীবনে প্রথমবার চা বানালো, তাও আমার জন্য। সত্যিই ব্যাপারটা খুব মজার। বেচারার এক কাপ চা করতেই দফা দফা অবস্থা। এখনো তো ওকে দিয়ে কত কিছু করানো বাকি। এটাকে বলে টিট ফর ট্যাট। এবার আমি ওকে ফিল করাবো ও যখন আমার সাথে এমন করতো তখন আমার কেমন লাগতো। রাফিদ এবার বিরক্ত মাখা ফেস নিয়ে বলল, কি শুরু করলে দিশা? চা কি ঠান্ডা হলে খাবে? এতক্ষণে মনে হয় ঠান্ডা হয়ে গেছে।
যান, আবার করে নিয়ে আসুন। কি আবার? হ্যাঁ, আবার করবেন। যান, 5 মিনিটের মধ্যে করে আনুন। গো। টাইম টেবিল কি শুধু সেই দিতে পারে নাকি? এবার দেখ বেটা, আমিও পারি। হ্যাঁ। সে ইনোসেন্ট মার্কা একটা হাসি দিয়ে বলল, দিশা দেখো, চাটা অতটাই ঠান্ডা। তাকে আর কিছু বলতে না দিয়ে গো নাও। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। হয়তো বুঝতে পেরেছে আমি ইচ্ছা করেই এমন করছি। সে আবারও আমার জন্য চা করে আনলো। আমি হাত থেকে ফোনটা রেখে আড়মোড়া ভেঙে বসে বললাম, না, চা খাওয়ার মোট চলে গেছে, অন্য কিছু খাবো। রাফি চেঁচিয়ে বলল, হোয়াট? আমি যে এত কষ্ট করে করলাম, ওটার কি হবে? আমি তাকে পাত্তা না দিয়ে তার হাত থেকে চাটা নিয়ে পাশের টেবিলে রেখে তার হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে লাগলাম। কোমরে 2 হাত রেখে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে গাছের নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছি ও গাছটার পরিধি মাপছি। কার গাছ কে জানে, অত শত ভেবে আমার দরকার নেই। রাফিদ আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। থাকুক না, কার কি? না, গাছটা অতটা বড় না, আবার ছোটও না। কাঁচা আমগুলো দেখেই জিভে জল এসে যাচ্ছে আমার। ইস, লবণ মরিচ দিয়ে খেতে যা লাগবে না। গাছটা তখন লেকের ধারে যাওয়ার বেলায় চোখে পড়েছিল আমার। আমি রাফিদকে বললাম, চলুন রাফিদ, এবার ফটাফট কাছে উঠে পড়ুন তো। সে অবাক হয়ে বলল, হোয়াট? গাছে উঠবো মানে? এ মা, আপনি তো তাকে বাংলা বোঝেন না। এত পড়ালেখা করে তাহলে কি করলেন আপনি? আমি আম খাবো তাই কাছে উঠবেন? কত সিম্পল একটা ব্যাপার। সে আমাকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি আম খাবে তাই না? তো ঠিক আছে, চলো, আমি লোকমান চাচাকে দিয়ে তোমার জন্য অনেক আম আনিয়ে দিব। কিন্তু দেখো দিশা, আমি গাছে উঠতে পারবো না। তার উপর এটা কার না কার গাছ সেটাও জানি না। এটা গ্রাম, দৌড়তে পারলে রাম ধুলে দিবে। প্লিজ সোনা, বোঝার চেষ্টা করো। কিন্তু আমিও নাছের বান্দা, এত সহজে ছাড়ার পাত্র আমি না। আমিও বললাম, এ কি রাফিদ, আপনি তো গতকাল আমাকে বললেন আমি যা শাস্তি দেবো মেনে নেবেন, আর এখনই পাল্টি খাচ্ছেন যে? হাহ। সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো কোনোদিনও গাছে উঠিনি। ইভেন কিভাবে উঠতে হয় তাও জানি না। ওঠেনি তো কে আছে, এখন উঠবেন। তার ফেসটা দেখে আমার সেই লেভেলের হাসি পাচ্ছে। বেচারা এত বড় বিজনেসম্যান ও এত টাকার মালিক হয়েও শেষমেশ গাছে উঠবে, তাও আম চুরি করতে। হাউ ফানি। গত 8 ঘন্টা যাবৎ রাফিদ গাছে ওঠার চেষ্টা করে চলেছে। একবার অর্ধেক উঠে গিয়েছিল, কিন্তু বেচারার কি ভাগ্য দেখো, পাশের ডালটা ধরে সেই উপরে চড়তে যাবে, অমনি ঠাস করে নিচে পড়ে গেল। অবশ্য অতটাও উঁচু থেকে নয়, হাতে পায়ে অনেক জায়গায় কিছুটা ছিলে গেছে। যাক না ছিলে, আমাকে যখন কষ্ট দিত তার বেলা, এখন বুঝুক কেমন লাগে। আমি গাছের নিচে ঘাসের উপর আসম করে বসে হাঁটুতে 2 হাতের কোণরে ভর দিয়ে 2 গালে হাত রেখে বসে নিচের দিকে তাকিয়ে আছি। এবার বেশ বোর লাগছে। এ কি আদৌ উঠতে পারবে? এমন সময় সে জোরে ডেকে উঠল, দিশা, এই দিশা। তাকিয়ে তো আমি জাস্ট অবাক, সাথে প্রচুর হাসিও পাচ্ছে। হ্যাঁ, সে উঠতে গেছে ঠিকই, কিন্তু গাছের একটা বেঁকে যাওয়া ডাল ধরে বসে আছে, হয়তো ভয়ে। আমি এবার বসা থেকে দাঁড়িয়ে খুব জোরেই হাসতে লাগলাম। বেচারার কি করুণ দশা। সে আমার হাসি থেকে গাছের উপর থেকে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আজব তো। এখন কি করব সেটা বলো। আমি কোনো রকমে হাসি থামিয়ে বললাম, ওকে ওকে, আর হাসবো না। আর কি করবেন মানে? আম গাছে কি আপনি নাচতে উঠেছেন নাকি? অবশ্যই আম পারবেন। আর এইভাবে ব্যাঙের মতো বসে না থাকে, যেটা করতে উঠছেন সেটা করুন। কিন্তু আমার খুব ভয় করছে দিশা, হাত ছাড়লে যদি পড়ে যাই। আরে ধুর, পড়লেও তেমন কিছু হবে না, আপনি তো অতটাও উঁচুতে না। সো শুরু করুন। সে আর কিছু না বলে বসা অবস্থায় খুব কষ্টে 1 হাত ডাল ধরে অন্য হাত বাড়িয়ে পাশে ঝুলে থাকা কয়েকটা আম ছিঁড়ে নিচে ফেললো। আমিও মনের খুশিতে ওগুলো তুলতে লাগলাম। এমন সময় কে যেন ধমকের সুরে দূর থেকে জোরে বলে উঠল, ওই কেডারে এহানে?
আল্লাহ, গাছের মালিক নাই তো? রাফিদ অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। মনে হয় গাছের মালিক। এবার কি হবে দিশা? আমি তার দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট মার্কা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরে আসতে লাগলাম। সে আবার চিল্লিয়ে বলল, এই এই, তুমি কোথায় যাচ্ছ? দিশা, এটা কিন্তু ঠিক না। আমি নামবো কিভাবে দিশা? আমি ততক্ষণে চম্পট। ওখানে বেশিক্ষণ থাকলে আর রক্ষা থাকবে না। সে অনেকবার ডেকেও ছিল, তাও আমি শুনিনি। বকা খেলে সে একা খাক। আহা, এবার কলিজাটা আমার কিছুটা ঠান্ডা লাগছে, বেটাকে জব্দ করতে পারি। আমও খাওয়া হলো আর রাফিদকে শাস্তিও দেওয়া হলো। এটা কেই বলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। ড্রয়িং রুমের সোফায় বসে মরিচ ও লবণ দিয়ে আম খাচ্ছি। এমন সময় দরজার দিকে চোখ যেতেই আমার হাত থেকে কাটা আমের টুকরো পড়ে গেল। দুজন লোক রাফিদকে ধরে ধরে ভিতরে নিয়ে আসছে। হাতে পায়ে বিভিন্ন জায়গায় কিসব ঘাস পাতা না কি লাগানো, মনে হয় কেটে গেছে। আমি দৌড়ি তার কাছে গিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, এ কি হয়েছে আপনার? কি করে ব্যথা পেলেন? রাফিদ কিছুই বলছে না। সাথে লোকেদের থেকে একজন লোক বলল, তেমন কিছু হয় নাই মা, বাবাজি গাছ থাইকা পইড়া গেছে তো এর লাইগা কিছুটা সুট পাইছে, পাটাও মস্কাইয়া গেছে, কিছুদিন আটতে পারতো না মনে হয়। কাটা জায়গায় ঔষধ লাগাই দিছি, একটুখানি দেখভাল করলেই সাইরা যাইবো গা। কথাটা বলে তারা রাফিদকে সোফায় বসিয়ে দিয়ে চলে গেল। রাফিদ মাথাটা সোফার সাথে হেলান দিয়ে যে পায়ে ব্যথা ওই পাটা সামনে টি টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে। এবার ভীষণ খারাপ লাগছে আমার। হয়তো একটু বেশি করে ফেলেছি। তার অনেক জায়গায় কাটা ছেঁড়ার দাগ। গাছ থেকে পড়ে যে এতটা ব্যথা পাবে ভাবতে পারিনি। আমি আর দেরি না করে ফার্স্ট এড বক্স খুঁজে নিয়ে এসে তার পাশে বসলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সে আমাকে এত কষ্ট দেওয়ার পরও আমি তার একটুখানি কষ্ট সহ্য করতে পারছি না। সত্যিই অদ্ভুত ব্যাপার। আমি তার পায়ে যে জায়গাতে কেটে গেছে সেখানে পরিষ্কার করে ওষুধ লাগাতে লাগলাম। নিচের দিকে তাকাতেই বুঝতে পারছি রাফিদ আমার দিকেই তাকিয়ে আছে। আমি ক্ষতস্থানে ড্রেসিং করতে করতে বললাম, খুব বেশি ব্যথা পেয়েছেন তাই না? সব দোষ আমার। রাফিদ জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, তোমাকে তো আমি এর থেকেও বেশি কষ্ট দিয়েছি, তাই হয়তো এইটাই আমার প্রাপ্য। আমি এবার ফুপিয়ে কেঁদে দিলাম। এ কি, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তার কথা শুনে আমি তার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলতে লাগলাম, আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করুন। সে এক হাতে আমাকে জড়িয়ে ধরে আলতো করে মাথায় চুমু দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। আমি আগের মতো কেঁদেই চলেছি। জানো দিশা, যখন তোমাকে আঘাত করতাম তখন আমার নিজের থেকেও বেশি কষ্ট পেতাম। মনে হতো ভেতরটায় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, হয়তো তোমার অজান্তে। আচ্ছা দিশা, আমরা কি পারি না একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে? তুমি তো জানো আমি যা করেছি সব তোমাকে ভুল বুঝে করেছি। তৎক্ষণাৎ আমি তাকে ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর চোখের পানি মুছে পড়লাম, চলুন আপনাকে রুমে নিয়ে যাই। সে হয়তো বুঝতে পেরেছে আমি তার এইসব কথা সন্তুষ্ট না। হব কিভাবে? তাকে ক্ষমা করা যে আমার পক্ষে এত সহজ নয়। কি করে ক্ষমা করব তাকে? আমার মনের কাটা, তার আঁচড়ের দাগগুলো থেকে যে আজও রক্তক্ষরণ হয়। রাফিদকে নিয়ে এবার হয়েছে আরেক ঝামেলা। সে গোসল করবে আর শরীরে ধুলোবালিতে বাসা বানিয়ে রেখেছে, তাই গোসল করাটা আবশ্যক। কিন্তু কথা তো সেটা না। কথা হলো গিয়ে সে তার আধভাঙা হাত পা নিয়ে ওঠা তো দূর, ভালো করে নড়তেও পারছে না। তাহলে গোসলটা করবে কি করে? আর সবচেয়ে বড় কথা হলো তাকে ওয়াশরুমে যেতে তো হবে আগে। সে বেশ কিছুক্ষণ ধরে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে রয়েছে। তার এই তাকিয়ে থাকার অর্থটা আমার বুঝতে বেশি টাইম লাগেনি। এত কষ্ট করে টেনে উপরে আনলাম, তাতে হয়নি, এখন আবার ওয়াশরুমেও নিয়ে যাওয়া। বুঝতে পারছি না একে আমি শাস্তি দিচ্ছি নাকি ও আমাকে দিচ্ছে। কি আর করার, শত হোক স্বামী তো। তার কাছ থেকে বিরক্ত মাখা মুখে বললাম, হাই আদিক্ষেতা, আসুন। আমার কথাই যেন রাফিদ আকাশের চাঁদ হাতে পেল, এমন একটা ভাব। আমার বলতে দেরি, তার আমাকে ধরতে দেরি হয়নি।
এখন এই হাতিটাকে আবার টানো। যত সব। কোনো রকমে কাঁধে ভর করে তাকে ওয়াশরুমে নিয়ে গেলাম। আমার সামনে খালি গায়ে একটা তোয়ালে পেঁচিয়ে কোনো রকম পায়ে ভর দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে রাফিদ। এইমাত্র গোসল করে বেরিয়েছে সে, আর আমি ওকে ওয়াশরুমে দিয়ে আসার পর খাটে হেলান দিয়ে বসেছিলাম। কিন্তু তাকে দেখে অটোমেটিকলি আমার মুখ হা হয়ে যায়। সে আমাকে কিছু বলছে, সেটাও আমার কানে অবধি পৌঁছাচ্ছে না। পৌঁছাবে কি করে? চোখের সামনে এত হ্যান্ডসাম একটা ছেলে সিক্স প্যাক বডি দেখালে কি আর হুঁশ থাকে? তাও মানুষটা যদি হয় আপনার নিজের স্বামী। রাফিদ আবার একটু জোরেই বলল, আরে দিশা, আমাকে তুমি পরেও দেখার সুযোগ পাবে। আমি কোথাও পালাচ্ছি না। এখন আমাকে কাইন্ডলি একটু হেল্প করো প্লিজ। তার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। তারপর তার কাছে চলে গেলাম তাকে হেল্প করতে। কিন্তু এখন হচ্ছে আরেক ঝামেলা। তার এই অবস্থায় আমার হাত কিছুতেই তার শরীরে রাখতে পারছি না। একবার ধরতে যাচ্ছি তো আরেকবার পিছিয়ে নিয়ে আসছি। এইভাবে কি কাউকে ধরা যায়? উফ! সে আবারও বলতে লাগলো, আমি কি সারা জীবন এভাবেই দাঁড়িয়ে থাকবো? আরে এত লজ্জা পাওয়ার কি আছে শুনি? আমাকে যেমন এভাবে আজ প্রথম দেখছো মনে হয়। তো থাকুন না এভাবে, কে মানা করেছে আপনাকে? এবার লজ্জা শরমের মাথা খেয়ে তাকে ধরে খাটে বসালাম। তারপর লাগেজ থেকে ওর একটা নেভি ব্লু কালারের টি শার্ট ও একটা ট্রাউজার বের করে তার সামনে রেখে বললাম, নিন, আমার কাজ শেষ, আমি আর কিছু করতে পারবো না। সে বলল, আর একটু কষ্ট করো প্লিজ শোনা। যখন এতখানি করলে জামাটাও একটু পরিয়ে দাও। কি? জাস্ট ইম্পসিবল। এই দেখো, আমি কিন্তু তোমাকে ওই দিন শাড়ি পরিয়ে দিয়েছিলাম, মনে আছে? তো আজকে তার শোধবোধ করো। খোটা দিচ্ছেন? এমা, কি যে বলো না। আমি কি তোমাকে খোটা দিতে পারি বলো? আমি পারবো না। আমি জানি এটা আপনি নিজেই করে নিতে পারবেন। বলেই যেই আমি পিছন ফিরতে যাব, অমনি সে আমার এক হাত ধরে আচমকা টান মারলো। টাল সামলাতে না পেরে আমি সোজা রাফিদকে নিয়ে খাটে তার উপর পড়ে গেলাম। সে আমার কোমর জড়ি ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তার থেকে নিজেকে ছাড়ানোর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। আমি বুঝি না এই জখম হওয়া হাত পা নিয়ে এই ব্যাটার এত তেজ কোথা থেকে আসে। ছোটাতেই পারছি না। তার দিকে ভালো করে খেয়াল করে দেখি তার নজর আমার ঠোঁটের দিকে। আমি রেগে বললাম, রাফিদ, ছাড়ুন আমাকে। আপনার সাথে একটু ভালো করে কথা বলেছি দেখে ভাববেন না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনাকে আমি... আর কিছু বলার আগে আমার ঠোঁটে আমি নরম কিছু ছোঁয়ার অনুভব করলাম। হ্যাঁ, রাফিদ আমার চুলের ভিতরে তার এক হাত ঢুকিয়ে শক্ত করে ধরে উন্মাদের মতন কিস করে চলেছে। আমার এদিকে আমি তাকে বারবার নিজের থেকে ছোটানোর চেষ্টা করে ব্যর্থ। মাথাটা পর্যন্ত নাড়াতে পারছি না আমি। আগে নয় তার এইসব মেনে নিতাম, তখন আমার প্রতি তার রাগ ছিল, তাই আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না তার কাছে। তাই বলে কি এখনো আমাকে এইসব মেনে নিতে হবে? আমার ফিলিংসের কোনো মূল্য নেই তার কাছে? ভেবেই চোখ জোড়া বন্ধ করে জল ফেলতে লাগলাম। চোখের জলের কয়েক ফোঁটা আমার গাল বেয়ে গড়িয়ে রাফিদের মুখে পড়তে সে চোট করে আমার ঠোঁট জোড়া ছেড়ে দিল। আমি তখন চোখ বন্ধ করে আছি। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, এই দিশা, এই প্লিজ এভাবে কেঁদো না। দেখো, আই এম সরি। চুপ। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন হবে না, বিশ্বাস করো। তাও এভাবে কেঁদো না প্লিজ। আমি এবার রাফিদকে ছেড়ে উঠে সোজা বেলগুলোতে চলে গিয়ে রেলিং ধরে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। সে কেন এমন করে বারবার আমার সাথে? আমার ক্ষতগুলো সে আবারও তাজা করে দিল। না, এভাবে আর চলতে পারে না। এর একটা বিহিত তো আমাকে করতেই হবে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর কাঁধে কারোর হাতে স্পর্শ পেলাম। ঘাটটা হালকা ফিরিয়ে দেখে রাফিদ। তাকে দেখে আমি সাথে সাথে আমার চোখের পানি মুছে নিই। সে আমার পাশে এসে দাঁড়ালো, দুজনের নজরে সামনের দিকে। সে ওভাবে থেকে শান্ত কণ্ঠে বলল, আমার থেকে চোখের পানি আড়াল করছো দিশা। তুমি হয়তো জানো না, আমি তোমাকে তোমার থেকেও বেশি বুঝি। আপনার না পায়ে ব্যথা? হাঁটতে পারেন না? ওটা তো তোমার কাছে আসার একটা বাহানা মাত্র। অতটাও মজকায়নি পা যে হাঁটতে পারবো না। আমি সামনের দিকে তাকানো অবস্থাতেই তাকে শান্ত গলায় বললাম, আমার ডিভোর্স চাই রাফিদ। আমার কথাটা শুনে তৎক্ষণাৎ আমার দিকে ফিরে তাকালো।
হয়তো খুব বড়সড় একটা ধাক্কা খেয়েছে সে। আমার কাছ থেকে এমন কিছু হয়তো সে আশা করেনি, কিন্তু আমি এবার নিজেকে নিয়ে ভাবতে চাই। অনেক হয়েছে অন্যকে নিয়ে ভাবা। আমার মুখে ডিভোর্সের কথা শুনে রাবিত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও পর মুহূর্তে চোখ মুখ শক্ত করে আমার এক হাতের বাহু ধরে টান দিয়ে নিজের দিকে ঘোরালো। তারপর আমার এক হাত মুচড়ে পিছনের ইঙ্গিত ধরে রেগে বলল, ব্যাস, অনেক বলেছো তুমি, আর একটা কথাও বলবে না, বলে দিচ্ছি। মগের মূল্য পেয়েছো নাকি? বললেই হলো ডিভোর্স চাই। আরে একটা ভুল করেছি, তার জন্য তো আমি ক্ষমাও চেয়েছি তোমার কাছে। কি কথা হয়েছিল তোমার সাথে? হ্যাঁ, তুমি আমাকে যা খুশি শাস্তি দিবে, কিন্তু ছেড়ে যাবে না, এটাই তো? তাহলে কিসের ডিভোর্স? হ্যাঁ, দিব না তোমাকে ডিভোর্স আমি। দরকার পড়লে তোমার হাত পা ভেঙে সারা জীবনের জন্য নিজের কাছে রাখবো, তবুও নিজের থেকে দূরে যেতে দেব না। বুঝতে পেরেছো তুমি? রাফিদ, আমি হাতে ব্যথা পাচ্ছি, ছাড়ুন। ওহো, ব্যথা পাচ্ছ তুমি, তাই না? আরে তুমি তো ব্যথা পাচ্ছ বৈহিকভাবে, আর আমি যে দিনের পর দিন ভিতরে অনুশোচনার আগুন নিয়ে ভিতরে ভিতরে জ্বলে পড়ে মরছি, তা কি তোমার চোখে পড়ে না? আরে মানুষ মাত্রই তো ভুল, তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না? তোমার সাহস কি করা হয় আমার সামনে ডিভোর্সের কথা বলার? হ্যাঁ রাফিদ, আমার সত্যি লাগছে, ছাড়ুন। সে এবার ঝাড়ি মেরে আমার হাতটা ছেড়ে পাশ ফিরে রেগে চিৎকার করে সজোরে দেওয়ালে একটা ঘুষি মারলো। আমি এদিকে রেলিংয়ে পিঠ ঘেঁষে কাঁদতে কাঁদতে ধপ করে নিচে বসে পড়ি ও বলি, আমি কি করব রাফিদ, আপনিই বলুন। না পারছি আপনাকে ক্ষমা করতে, আর না পারছি কাছে টেনে নিতে। এইভাবে কি থাকা সম্ভব? আমি খুব ক্লান্ত রাফিদ, আর পারছি না, আমি আর পারছি না। এমন সময় নিজের দুই গালে কারোর হাতের আলতো স্পর্শ তাকিয়ে দেখি রাফিদ আমার সামনে হাঁটু করে বসে আছে। সে মৃদু স্বরে বলল, দেখো দিশা, যা হবার হয়েছে। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। তোমারও উচিত পিছনের সবকিছু ভুলে আমাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেওয়া। প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, আমি মরে যাব তোমাকে ছাড়া। আর তবুও যদি আমাকে ছেড়ে যেতে চাও, তাহলে আমাকে মেরে তারপর যেও না হয়, কারণ তোমাকে ছাড়া আমি তিলে তিলে শেষ হয়ে যাব। তিলে তিলে মরা থেকে ভালো না হয় আমাকে একেবারে মেরেই ফেলে রেখে যাও। আমি তার মুখে মৃত্যুর কথা শুনে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে আমার কলিজাটাকে ক্রমাগত ছুরি দিয়ে আঘাত করছে। শত হলেও আমি কখনো তার মৃত্যুর কথা চিন্তাও করতে পারি না। আমি তাকে বললাম, দয়া করে এসব আজে বাজে কথা আর একবারও মুখে আনবেন না। তাহলে তুমি ওর ডিভোর্সের কথা কখনো বলবে না, আর আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিবে। আমি তাকে ছেড়ে নিচের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সে বলল, এক জায়গায় যাবে আমার সাথে? আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? তুমি যাবে কিনা সেটা বলো, তবে প্রমিস করছি তোমার একটুও বোরিং ফিল হবে না। যাবে? আপনার সাথে কখনোই আমার বোরিং লাগে না, বরং খুব ভালো লাগে সবসময় আপনার আশেপাশে থাকতে। সে একটা মুচকি হাসি দিয়ে আমার হাত ধরে বলল, চলো। আমি বিস্ময়সূচক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, এখন? এখন তো দুপুর, বাইরে অনেক রোদ পড়েছে। এমন টাইমে কেউ বাইরে বের হয়? না, যেতে যেতে বিকেল হয়ে যাবে, তাই এখন বের হতে হবে। বাইকে রাফিদের পিছনে তাকে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে বসে আছি, আর রাফিদ বাইক চালাচ্ছে। বাতাসে আমার চুলগুলো বারবার উড়ে মুখে পড়ছে। খারাপ লাগছে না, বরং খুব ভালোই লাগছে প্রিয় মানুষটার সাথে এইভাবে থাকতে। বাইকটা বাড়ির পিছনের গ্যারেজেই ছিল, কিন্তু কোথা থেকে আসলো জানি না, তারই হবে হয়তো। আচ্ছা, একবার কি জিজ্ঞেস করব বাইকটা এখানে কেন? সে তো এখানে থাকে না, তাহলে এখানে খামোখা ফেলে রেখেছে কেন? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে তার ফিট থেকে মাথা তুলে জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেলাম। না থাক, এখন না, পরে জিজ্ঞাসা করব। তাছাড়া বাইক চলাকালীন অবস্থায় বাতাসের শব্দের কারণে শুনতে সমস্যা হবে। প্রায় অনেকক্ষণ পর এক জায়গায় এসে বাইক থামালো রাফিদ। বাইক থেকে নেমে যেটুকু বুঝতে পারছি, এটা একটা নদীর কাছাকাছি আছি আমরা। জায়গাটা খুব সুন্দর, হালকা বাতাসে কিছু দূরে থাকা কাশফুলগুলো দুলছে। পানির কলকল শব্দ, বেশ নির্জন জায়গাটা। সন্ধ্যা হতে আর কিছু সময় বাকি মাত্র, তাই রোদটাও আর নেই।
তবে সূর্যের ডোবার আগে লাল আভাটা রয়েছে ও আকাশের একদম পরিষ্কার সাদা ছোট বড় মেঘগুলো মনে হয় একে অপরের সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলেছে। আমি সামনের দিকে এগিয়ে গিয়ে দুহাত মিলে চোখ একদম নদীর পাড় ঘেঁষে দাঁড়ালাম। অন্যদিকে যেন আমার কোনো ধ্যানই নেই। রাফিদ আমার পাশে এসে পকেটে দুহাত দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ফেনী, ছোট নদী। হুম। হোয়াট? বলেছি এটা ফেনী, ছোট নদী। রোজ অনেক মানুষ আসে এখানে ঘুরতে, তবে এই সাইডটায় তেমন কেউ আসে না। এটা গ্রাম সাইড। মোসাফরের দিকে এই নদীর ঘাট আছে, তবে আমার কাছে এই দিকটাই বেশি ভালো লাগে। এখন সন্ধ্যা হবে, তাই এখানটা ফাঁকা। ও, তবে এখানটাও খুব সুন্দর। আচ্ছা রাফিদ, আপনি তো এখানে থাকেন না, তাহলে বাইকটা এখানে আসলো কোথা থেকে? ওটা তাহিয়ার জোড়াজুড়িতে কিনেছিলাম। ওর নাকি বাইক চড়তে খুব ভালো লাগে, তাই প্রায় ওকে নিয়ে এখানে আসা হতো। তবে তার মৃত্যুর পর এখানে আর আসিনি। আজ 1 বছর পর তোমাকে নিয়ে এলাম। আপনাদের ভাই বোনের মধ্যে খুব ভালোবাসা ছিল, তাই না? হ্যাঁ, আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও আমার কাছে সবকিছু শেয়ার করতো, জানো। তবে কেন জানি সাদমানের কথাটা সে আমাকে বলেনি। বললে হয়তো আর এমনটা হতো না। বলতে বলতে রাফিদের চোখ দিয়ে 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি কথা ঘোরানোর জন্য বললাম, চলুন ওখানটায় বসি। ঘাসের উপর অনেকক্ষণ যাবৎ আমিও সে পাশাপাশি বসে আছি। এই প্রথম তার সাথে আমার এতটা ভালো লাগছে। নীরবতা ভেঙে আমি বললাম, আজ বাসায় যাবেন না? না। মানে? তাহলে কি রাতে এখানেই থাকবেন? সে হেসে বলল, আরে না, এখানে থাকবো কেন? তবে কোথায় থাকবেন? সেটা না হয় পরেই দেখতে পারবে। ইস, কোনো ছেলের হাসিও কি এতটা সুন্দর হয়? আমি অপলক তার দিকে তাকিয়ে আছি। আসলে কি তার হাসিটা এত সুন্দর, নাকি শুধু আমার কাছে সুন্দর মনে হচ্ছে? যার মুচকি হাসিটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট, সে পান খুলে হাসলে তো আমি বোধহয় মরেই যাব। যখনই আমি রাফিদের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, তখনই সে আমার ভাবনার মাঝখানে বলে উঠল, গান শুনবে দিশা? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি গান করতে পারেন? হ্যাঁ, পারি। শুনবে? খালি গলায় হয়তো ততটা ভালো শোনা যাবে না, তাও এইরকম একটা পরিবেশে গাইতে ইচ্ছে করছে। হ্যাঁ, শুনবো। সে একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে গান ধরল। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও। আমার চোখ যেন আজ রাফিদের থেকে সরতেই চাইছে না। কেউ এত সুন্দর করে কিভাবে গাইতে পারে? আজ যেন আমার সামনে এক অন্য রাফিদ বসে আছে। তাকে আমার বড্ড অচেনা লাগছে আজ। আমি তাকে বললাম, আপনি এত সুন্দর গান গাইতে পারেন তা আজ জানলাম। আপনার তো প্রফেশনাল সিঙ্গার হওয়া উচিত ছিল। সে হালকা এসে বসা থেকে উঠতে উঠতে বলল, চলো যাওয়া যাক। এত তাড়াতাড়ি? আর একটু থাকি না প্লিজ। আর কিছুক্ষণ পর বেশি অন্ধকার হয়ে যাবে, পরে গ্রামের রাস্তাঘাট চিনতেও অসুবিধা হবে, তাই এখনই যেতে হবে। আমি মন খারাপ করে উঠে দাঁড়িয়ে বললাম, ওকে চলুন। আরে মন খারাপ করো না, আর একদিন আবার নিয়ে আসবো। আচ্ছা। গ্রামের সরু কাঁচা মাটির রাস্তা দিয়ে কিছু দূরে হেঁটে একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। বাড়িটা টিনের তৈরি, চাল দেওয়া, সবকিছুই টিনের। একসাথে 3টা ঘর, শুধু উঠানের সীমানাটুকু বাঁশের বেড়া দিয়ে তৈরি। বাইরে থেকেও বাড়িটার ভিতরে সব বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও অন্ধকার, তাও চাঁদের আলোতে সব স্পষ্ট। আমি রাফিদকে জিজ্ঞাসা করলাম, এটা কার বাসা রাফিদ? আর আমরা এখানে কেন এসেছি? আগে ভেতরে চলো, তারপর বলছি। একটা ঘরের খাটে বসে আছি। রাফিদ কোথায় জানি না। একজন মধ্যবয়সী মহিলা আমাকে এখানে রেখে গেছে। শুনেছিলাম রাফিদ ওনাকে চাচি বলে ডাকছিল। রুমটা ছোট হলে বেশ গোছানো, কয়েকটা পুরোনো ফার্নিচার ছাড়ার কিছু নেই। আমিও যখন আশেপাশে খেয়াল করে দেখছিলাম, এমন সময় রাফিদ হাতে একটা খাবার প্লেট নিয়ে ঘরে ঢুকলো। তারপর আমার পাশে এসে বসে বলল,
সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি মনে হয়, খেয়ে নাও। আপনি খাবেন না? হ্যাঁ, খাবো। তাহলে 1 প্লেট কেন? 1 প্লেটের মধ্যে খেলে ভালোবাসা বাড়ে, তাই আমি ইচ্ছে করেই দুজনের খাবার 1 প্লেট এনেছি। তার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। তারপর আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই মহিলাটা কে, যাকে আপনি চাচি ডাকছিলেন? উনি শুভা চাচি। আমরা ফেনীতে যেই বাড়িতে উঠেছিলাম আগে সেই বাড়ি দেখাশোনা করত, পরে কি এক কারণে ওখান থেকে চলে আসে। এখানে উনি একাই থাকে, ওনার স্বামী নেই, একটা ছেলে আছে, দেশের বাইরে থাকে। ও, তা উনি কারোর সাথে কথা বলে না? না মানে আমার সাথে তেমন কিছু বললো না তো, তাই আর কি। না বলে, তবে চাচি একটু চাপা স্বভাবের, অপরিচিত কারোর সাথে তেমন একটা কথা বলে না। আমাকে আবার অনেক কেয়ার করে, যখন এখানে আসি ওনার সাথে দেখা করে যাই। ও আচ্ছা, এখন খাও। আমিও আর কিছু না বলে খাওয়া শুরু করেছি। রাফিদ প্লেটের ওপাশ থেকে খাচ্ছে আর আমি এপাশ থেকে। আমার কাছে তো ব্যাপারটা বেশ ভালোই লাগছে। বলতে গেলে প্রিয় মানুষটার সাথে 1 প্লেটে খাবার খাওয়া এক অন্যরকম অনুভূতি। রাত প্রায় 11টা। খাটের এক সাইডে রাফিদের দিকে পিঠ করে শুয়ে আছি। বাইরে মনে হয় ফেরি ফেরি বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা বাতাস। টিনের চালের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ পাচ্ছি। হঠাৎই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু দিতে লাগলো। আমি জানি এটা কে। আমি আজ তাকে আর বাধা দেওয়ার চেষ্টা করলাম না, বরং চোখ বন্ধ করে তার প্রত্যেকটা ছোঁয়া অনুভব করছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাফিদ আচমকা আমাকে ছেড়ে দিল। আমি তার দিকে ফিরে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আজ সকালের ঘটনার জন্য। আমি আর কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম। সে আমাকে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, আমাকে কি ক্ষমা করতে পেরেছো দিশা? আমি কিছু না বলে তার বুক থেকে শার্টের একটা বোতাম খুলে সেখানে আলতো করে একটা চুমু এঁকে দিলাম, যার অর্থ হ্যাঁ পেরেছি। সে এবার আমাকে খুব শক্ত করে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি তার বুক থেকে মাথা তুলে তার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। সেও আজ আমাকে আপন করে নিল। এই প্রথম তাকে আমি এতটা কাছ থেকে অনুভব করছি। আজ তার প্রতিটা ছোঁয়ায় আমার জন্য তার মনে ভালোবাসাটা অনুভব করছি। ভালোবাসার মানুষের ছোঁয়াগুলো বুঝি এমনই শিহরণ জাগায়। 1 বছর পর আজ আমার ডেলিভারি ডেট। হসপিটালের বেডে আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাফিদের হাতটা খুব শক্ত করে ধরে আছি। ঝাপসা চোখে তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম। মুখ ফুটে বলতে পারছিলাম না যে রাফিদ, আমারও আমাদের বাচ্চার কিছু হবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। নিজেকে বড়ই হতভাগিনী মনে হচ্ছে আমার। এই আশ্বাসটুকু তাকে আমি দিতে পারছিলাম না। যন্ত্রণায় ক্রমাগত ছটফট করছি। আমার শাশুড়ির কানের আওয়াজও পাচ্ছিলাম, তবে ওনার মুখটা দেখার ভাগ্য হয়নি আমার। অবশেষে রাফিদের হাত থেকে আমার হাতটা ছুটে গেল। বারবার চেষ্টা করছিলাম হাতটা ধরে রাখার, তবে হতভাগা কপালে আর সেটা চটেনি। 3 ঘন্টা পর হসপিটাল কেবিন বেডে আতশোয়া অবস্থায় রোগীদের আকাশি রঙের একটা ড্রেস পরিহিত অবস্থায় বসে আছি। আমার পাশে রাফিদ টুলে বসে আছে, তার কোলে একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে। তার ছোট্ট ছোট্ট হাত দুটো নিয়ে খেলা করছে। হ্যাঁ, আমার একটা মেয়ে হয়েছে। নাক আর ঠোঁটটা পুরোই রাফিদের মতো, ও চেহারাটাও আমার মতো। পিচ্চিটা কি বুঝলো কে জানে, রাফিদের হাতের এক আঙুল মুষ্টিবদ্ধ করে ধরে আছে। আমি বসে বসে বাবা মেয়ের কাণ্ড দেখছি। এমন সময় আমার শাশুড়ি আমার কেবিনে ঢুকে ও রাফিদকে বলে, কি রে, নিজের মেয়েকে একাই নিয়ে রাখবি বুঝি? আমারও তো নাতনি, এখন আমার কাছে দে ওকে, একটু কেবিনের বাইরে নিয়ে যাই। রাফিদ একটা মুচকি হাসি দিয়ে তাহিয়াকে আম্মার কোলে দিয়ে দিল। হ্যাঁ, বাবুর নাম তাহিয়া রাখা হয়েছে, কারণ তাহিয়াকে ঘিরেই আমার আর রাফিদের জীবনটা শুরু হয়েছিল। আম্মা চলে যাওয়ার পর রাফিদ আমার ডান হাতটা তার হাতের মুঠো নিয়ে বলল, থ্যাঙ্কস দিশা, থ্যাঙ্কস ফর এভরিথিং। তুমি না থাকলে হয়তো আমার জীবনটা এতটা আনন্দময় হতো না। আমার চোখ দিয়ে দুপোটা খুশির অশ্রু গড়িয়ে পড়ল। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে আমার। আমার ভালোবাসার ঝুড়িটাও আজ পূর্ণ, যেখানে ভালোবাসার কোনো অভাব নেই। একজন নারীর থেকে বেশি আর কি বা চাই? যদি তার ভালোবাসার মানুষটা সবসময় তার পাশে থাকে, সার্থক আজ আমার ভালোবাসা, সার্থক আজ আমি ভালোবেসে তারে। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।